আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, যুদ্ধের মহড়ার ঘোষণা। উত্তর কোরিয়া ঘোষণা করতে যাচ্ছে নতুন পারমাণবিক পরিকল্পনা, চিন্তায় পশ্চিমা বিশ্ব। ইরাকে আল মালিকির ক্ষমতায় ফেরার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের আগাম হুঁশিয়ারি। ইরানে মোসাদের তৎপরতা রুখতে চীনের ব্যাপক পরিকল্পনা, নেতানিয়াহুর মাথায় হাত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 4 বছরে হতাহত দেশের 18 লক্ষাধিক সেনা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। তারা বলেছেন, হামলা এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সময় আবার পরিবর্তনও হতে পারে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ পৌঁছেছে, যা ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা অনেকটাই বাড়িয়েছে। তবে ইরান জানিয়েছে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তারা প্রস্তুত। ইরানি কর্মকর্তারা বলেছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে আসে। তারা বলেন, যদি ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়বে তেহরান। খবর টিআরটি ওয়ার্ল্ড, ইরনা ও আল জাজিরির। ইরানে হামলা চালালে দেশটির পাল্টা হামলা কেমন হবে সেটি নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। ওই কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যে যে আলোচনা চলছে সেটি এখন অনেকটাই উত্তপ্ত। ইরানে গত মাসের শেষের দিকে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইরান যখন বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি দুদিন পরই আবার বলেন, সরকার বিক্ষোভকারীদের আর হত্যা করছে না, যা নির্দেশ করেছিল ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দিয়েছেন। তবে অনেকে বলেছিলেন, ইরানে হামলার আগে পরিকল্পনা আড়াল রাখতে তিনি এমন মন্তব্য করেছিলেন। যদিও কেউ কেউ আবার বলেন, ট্রাম্প সত্যি হামলা ইচ্ছা থেকে সরে গেছেন। ইরানে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে সৌদি আরব, কাতার ও ওমান। এই 3টি দেশ ইরানে সরাসরি হামলার বিরোধিতা করে। মার্কিন একটি সূত্র মিডল ইস্ট আইকে অবশ্য জানিয়েছে, ওই সময় হামলা না চালানো ছিল সাময়িক। দেশটির একটি গোয়েন্দা সূত্র জানিয়েছেন, ট্রাম্প এখনও ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাদ দেননি। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড এক্সে একটি পোস্টে জানায়, লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে পৌঁছেছে। জাহাজগুলোকে বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন এই অঞ্চলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র গত জুন মাসে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করে হামলা চালায়। এছাড়া ট্রাম্প গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি থেকে সরে আসতে দেখা গেলেও তিনি কখনোই বিকল্পটি বাতিল করেননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, যুদ্ধের মহড়ার ঘোষণা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সরাসরি গুলি চালানোর সামরিক কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছে ইরান। এ কারণে বিমানবাহিনীর কাছে একটি নোটিশ জারি করেছে, যা এই অঞ্চলে তীব্র উত্তেজনার প্রতিফলন। মঙ্গলবার 27 জানুয়ারি প্রকাশিত হয়েছে নোটিশটি। এতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে, ইরানি বাহিনী 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত প্রণালীর চারপাশে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমি স্তর থেকে 25,000 ফুট পর্যন্ত মার্কিন কার্যকলাপের সময়টা বিপজ্জনক বলে ধরা হবে।
হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি সামরিক বাধা, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এখান দিয়ে যাতায়াত করে। সেখানে যে কোনো বিঘ্ন প্রায়শই আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট সৃষ্টি করে এবং ভূ-রাজনৈতিক উদ্বেগকে বাড়িয়ে তোলে। এদিকে এই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে NOTAM এই পদক্ষেপ গ্রহণ করেছে ইরান। কারণ মার্কিন বিমানবাহিনীও বিশাল এলাকা জুড়ে প্রস্তুতিমূলক মহড়া ঘোষণা করেছে, যার উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে মার্কিন টেকসই ক্ষমতা প্রদর্শন করা। ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, তেহরানের সঙ্গে মোকাবিলা করার জন্য সমস্ত বিকল্প এখনও টেবিলে রয়েছে, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনা রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রভাব মোকাবিলা করতে চেষ্টা করছে। এর আগেও ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইসরায়েলকে সমর্থন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক সরঞ্জাম পৌঁছেছে। কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে আসে। উত্তর কোরিয়া ঘোষণা করতে যাচ্ছে নতুন পারমাণবিক পরিকল্পনা, চিন্তায় পশ্চিমা বিশ্ব। উত্তর কোরিয়া শিগগিরই নতুন পারমাণবিক পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে। দেশটির নেতা কিম জং উন জানিয়েছেন, আসন্ন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে অর্থাৎ দলীয় সর্বোচ্চ বৈঠকে দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার জন্য নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। মঙ্গলবার কিম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধানের সময় এই কথা জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, কিমের বক্তব্য অনুযায়ী এই পরিকল্পনার মূল উদ্দেশ্য দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। তিনি আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল শত্রুদের জন্য মানসিকভাবে বড় চাপ তৈরি করবে। পরীক্ষায় কিম জং উনের সঙ্গে শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কিমের কন্যাও সেখানে ছিলেন। পরীক্ষার অংশ হিসেবে একটি বড় ক্যালিভারের মাল্টিপল রকেট লঞ্চার থেকে একসাথে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিম জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 358 কিলোমিটার দূরের সাগর এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের দিকে ছোড়া হয় এবং এর মধ্যে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়ে। বিশ্লেষকদের মতে, আসন্ন পার্টি কংগ্রেসে কিম জং উন ঘোষণা করতে পারেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন উদ্বেগের সংকেত বহন করছে। ইরাকে আল মালিকির ক্ষমতায় ফেরার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের আগাম হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাককে সতর্ক করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করলে দেশটি দারিদ্র্য ও বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে। ট্রাম্প মঙ্গলবার 27 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা আর ঘটতে দেওয়া উচিত নয়। যদি আল মালিকি নির্বাচিত হন, আমেরিকা ইরাককে সাহায্য করবে না। সাহায্য না পেলে ইরাক কখনোই সফল বা সমৃদ্ধ হতে পারবে না। ইরাককে আবার শক্তিশালী করুন। নুরি আল মালিকি ইসলামিক দাওয়া পার্টির নেতা এবং 2006 থেকে 2014 পর্যন্ত 2বার ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি শিয়া সমন্বয় জোট তাকে আবার প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছে। নভেম্বরে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে শিয়া জোট 329টি আসনের মধ্যে 187টি জয়ী হয়েছে। ইরাকের রাষ্ট্রপতি আব্দুল লতিফ রাশিদ আল মালিকিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, আল মালিকির নেতৃত্ব দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা, অংশদারিত্ব ও উন্নয়নের দিকে এগিয়ে নেবে। আল মালিকি 1950 সালে জন্মগ্রহণ করেন এবং 1968 সালে দাওয়া পার্টিতে যোগ দেন। সাদ্দাম হোসেনের শাসনের সময় তিনি ইরানে আশ্রয় নেন। 2003-এ মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর সাদ্দামের পতনের পর ইরাক দীর্ঘদিন অস্থিতিশীলতার মধ্যে ছিল। আল মালিকের প্রশাসনের সময়, বিশেষত 2013-2014 সালে ISIS ইরাকের বড় অংশ দখল করেছিল। মার্কিন বিশেষ দূত মার্ক সাভায়া সতর্ক করেছেন, ইরাকি নেতাদের বর্তমান সিদ্ধান্ত আগামী দিনে নির্ধারণ করবে দেশ শক্তিশালী ও সার্বভৌম হবে নাকি আবার খুণ্ডিত ও পতনের পথে যাবে।
বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক হুঁশিয়ারির মধ্যে ইরাকের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের উপর নির্ভর করছে। ইরানে মোসাদের তৎপরতা রুখতে চীনের ব্যাপক পরিকল্পনা, নেতানিয়াহুর মাথায় হাত। ইরানের অভ্যন্তরে কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও গোপন অপারেশন ঠেকাতে চীন একটি বিশাল কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। 2025 সালে ইরানের ভেতরে ইসরায়েলের সুদূরপ্রসারী হামলা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির মাধ্যমে যে নিরাপত্তা ঘাটতি প্রকাশ পেয়েছে তা চীনকে গভীরভাবে ভাবিয়েছে। চীন মনে করছে মোসাদের এই অনুপ্রবেশ বিশ্ব নিরাপত্তার জন্য একটি প্যান্ডোরা বক্স বা নতুন বিপদ খুঁড়ে দিয়েছে। মডার্ন ডিপ্লোমেসির প্রতিবেদনে জানানো হয়েছে 2026 সালের জানুয়ারি থেকে চীন ইরানকে পরামর্শ দিয়েছে যেন তারা সমস্ত ধরনের আমেরিকান এবং ইসরায়েলি সফটওয়্যার ব্যবহার বন্ধ করে দেয়। এর পরিবর্তে চীন ইরানকে নিজস্ব ক্লোজড সিস্টেম বা সুরক্ষিত প্রযুক্তি সরবরাহ করছে, যা হ্যাক করা মোসাদের জন্য অত্যন্ত কঠিন হবে। এছাড়াও ইরান মার্কিন জিপিএসের ওপর নির্ভরতা কমিয়ে চীনের তৈরি বেইডু ন্যাভিগেশন সিস্টেমে সম্পূর্ণ স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছে। 2025 সালের জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর ইরানের মিসাইল ভান্ডারের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে চীন সক্রিয়ভাবে সহায়তা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীন ইরানকে সলিড ফুয়েল কেমিক্যাল যেমন সোডিয়াম পারক্লোরেট এবং নিখুঁত গাইডেন্স সিস্টেম সরবরাহ করছে। এর ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আরও শক্তিশালী হবে এবং ইসরায়েলি গোয়েন্দারা এগুলোকে কারিগরিভাবে অকেজো করতে পারবে না। ইরানের আকাশমাসে ইসরায়েলের আধিপত্য কমাতে চীন অত্যাধুনিক রাডার সিস্টেম যেমন YLC-8B এবং JY-27A সরবরাহে জোর দিচ্ছে। এই রাডারগুলো ইসরায়েলের স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম F-35 যুদ্ধবিমান স্থির করতে পারে। বেইজিংয়ের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের শক্তির এমন এক ভারসাম্য তৈরি করা যেখানে ইসরায়েল এককভাবে আধিপত্য বিস্তার করতে না পারে। চীন শুধুমাত্র প্রযুক্তি দিয়েই ক্ষান্ত নয়, বরং তারা সাংঘাই সহযোগিতা সংগঠনের মাধ্যমে একটি আঞ্চলিক সুরক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে চীন, রাশিয়া এবং ইরান নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে, যাতে মোসাদ বা সিআইএর যে কোনো গোপন নাশকমূলক কার্যক্রম আগেভাগেই নস্যাৎ করা যায়। বিশ্লেষকেরা বলছেন, ইরানের বর্তমান সরকারের স্থিতিশীলতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেইজিংয়ের বিশাল বিনিয়োগ প্রকল্প, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং জ্বালানি আমদানির পথগুলো যেমন হরমুজ প্রণালী ও লোহিত সাগর সুরক্ষিত রাখতে ইরানের স্থিতিশীলতা অনিবার্য। চীন মনে করে মোসাদের অনুপ্রবেশ যদি ইরান সরকারকে অস্থিতিশীল করে তোলে, তাহলে তা সরাসরি চীনের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 4 বছরে হতাহত 2 দেশের 18 লক্ষাধিক সেনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের গত প্রায় 4 বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন 2 দেশের 18 লক্ষেরও বেশি সেনা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS গতকাল মঙ্গলবার একটি প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। CSIS-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। যে 18 লক্ষ সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন তাদের 12 লক্ষই রুশ বাহিনীর। এই 12 লক্ষ রুশ বাহিনীর মধ্যে নিহত হয়েছেন 3,25,000-এর কিছু বেশি। বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন বেশ কিছু সেনা। রুশ বাহিনীর এই ক্ষয়ক্ষতি সম্পর্কে CSIS-এর প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও কোনো যুদ্ধে এত বেশি হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়নি। ক্ষতিগ্রস্ত অবশ্য ইউক্রেনেরও কম হয়নি। গত 4 বছরের যুদ্ধে ইউক্রেনের 6 লক্ষেরও বেশি সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন। CSIS-এর তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর 1 লক্ষ থেকে 1,40,000 সেনা নিহত হয়েছেন। গত প্রায় 4 বছরের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর 18 লক্ষেরও বেশি সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন। যদি এ যুদ্ধ চলতে থাকে তাহলে 2026 সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা পৌঁছাবে প্রায় 20 লক্ষে।